ধানমন্ডি থেকে এনসিপি নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার। আগে থেকে পাচ্ছিলেন হত্যার হুমকি, জানালেন সহযোদ্ধারা। জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন। 13 বছর আগে ইলিয়াস আলীকে গুমের পর কি ঘটেছিল, তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। হত্যা করা হয়েছে তাকে, বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। খুবই সংকটপূর্ণ হাদির শারীরিক অবস্থা, মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান প্রধান উপদেষ্টার। হাদিকে শুট করা ফয়সাল যেন এক মাফিয়া ডন, অবস্থান করছেন ভারতের মহারাষ্ট্রে। আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে বারবার অবস্থান বদলের ফাঁদ। 7 সিস্টার রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারির পর ঘুম হারাম ভারতের। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দায় নিতে চান এনসিপি। কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির শঙ্কা। রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। জান্নাত আরা রুমি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাত গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এই এনসিপি নেত্রীর আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলটির নেতারা বলছেন, আগ থেকেই জান্নাত আরা রুমি সাইবার বুলিং সহ হুমকি ধামকির শিকার হচ্ছিলেন। এরই এক পর্যায়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ তাদের। তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন। একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমি লেখেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তাতে হুমকি ধামকি ও সাইবার বুলিং এর কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন তিনি। তারেক রেজা ফেসবুকে লিখেছেন, কিভাবে লিখবো বুঝছি না, আমার হাত কাঁপছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি 32-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কি সিন ক্রিয়েট করেছিল। সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে পিটিয়ে পুলিশের কাছে ধরায় দিতে। তিনি বলেন, সেই জেনজি নারী গত 1 মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছেন। নাম জান্নাত আরা রুমি, যুগ্ম সমন্বয়কারী এনসিপি ধানমন্ডি থানা। ধানমন্ডির ভাই ব্রাদারদের সঙ্গে কথা হলো, তারা গত 1 মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। তারেক রেজা আরো বলেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না, আমার বোনের রক্তের শপথ। রুমির স্বজনরা বলছেন, সাংসারিক বা পারিবারিক বিষয়ে হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানান তারা। এ নিয়ে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক জানান, ওই তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন হতাশায় ভুগছিলেন জান্নাত আরা রুমি। ঘটনাটি আত্মহত্যা বলেও ধারণা করা হচ্ছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। 13 বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিসই মেলেনি। তার ভাগ্যে তখন কি ঘটেছিল সে বিষয়ে তৎকালীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো ওই ঘটনা নাটক বলে বিদ্রুপ করা হয়। এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল হাসানের বিরুদ্ধে 100-র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সবশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট 2 আসনে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এই গুম খুনের অন্যতম কুশীলব হিসেবে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসানের নাম আসে, যিনি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেপ্তার হন।
তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে রাস্তা থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে। কিছুদিন আগে স্টার নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন করে, সেখানে উঠে আসে গুম করার পর মানুষকে গুমচরে নিয়ে গিয়ে হত্যা করা হতো। শরীরে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেয়া হতো নদীতে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। এবার সিঙ্গাপুর থেকে এলো উদ্বেগজনক বার্তা। চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর। বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। পরিদর্শনের পর রাত 9:40 তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম ও বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টাকে দেয়া তথ্যে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানান, শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার রাত 10:30টায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই চতুর ফয়সাল নানান নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ফোনের সেটটি পরিবর্তন না করায় ফোনের IMEI নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতিমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেটি 4 হাত বদল হয়ে যায় নরসিংদীর লেকে। মঙ্গলবার সেখান থেকে মোট 3টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম বুধবার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে ঘটনার বিষয়ে পরিষ্কার একটি ধারণা পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। জানতে চাইলে হাদি হত্যা চেষ্টা মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তাদের কাছে এই মুহূর্তে 4 জন রিমান্ডে আছে। এছাড়া ফয়সালের বাবা মা বুধবার 164 ধারায় জবানবন্দি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার 2 সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর আগে গেল শুক্রবার বেলা 2:20 ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান এবং অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার পর থেকেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। শুটার ফয়সাল করিম মাসুদের ভারত পালানোর ইস্যুতে সোচ্চার সারা দেশ। প্রথমে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে আশ্রয় দেয় দেশটি। সবশেষ হাদির শুটারদেরও ঠাঁই হয় প্রতিবেশী ভারতে। এমন প্রেক্ষাপটেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। গেল সোমবার ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সভায় হাসনাত বলেন, হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই। তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তবে কেন সেভেন সিস্টার্স আলাদা করার কথা বললেন হাসনাত? ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা সমষ্টিগতভাবে সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল বরাবরই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলাদা গুরুত্ব বহন করে আসছে। এছাড়া চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত ঘেরা এই অঞ্চল এখন বড় শক্তিগুলোর কৌশলগত অংশ হিসেবে পরিচিত। সব মিলিয়ে এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক কূটনীতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণেই ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। সেভেন সিস্টার্স নিয়ে কথা বলাটা উদ্বেগের কারণ হয়েছে বলেই তাদের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই হয়তো বক্তৃতায় কথার কথা অনেক কিছুই বলেন, কিন্তু কিছু কথা থেকেই যায় এবং তা দুদেশের সম্পর্কেও প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ তিনি বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীদের এই ভূমিতে আশ্রয় নিতে সরকার দেবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। সেভেন সিস্টার্স ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা সমষ্টিগতভাবে এই নামে পরিচিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল বারবারই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলাদা গুরুত্ব বহন করে আসছে। উন্নয়ন, নিরাপত্তা ও পরিচয় প্রশ্নে সেভেন সিস্টার্স দীর্ঘদিন ধরেই ভারতের জাতীয় রাজনীতির সংবেদনশীল অধ্যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে আবারও যেন নড়েচড়ে বসেছে রাজনীতি। কূটনৈতিক বক্তব্য, নিরাপত্তা বিশ্লেষণ এবং রাজনৈতিক বাকবিতণ্ডায় নতুন করে উঠে আসছে সেভেন সিস্টার্সের নাম। প্রশ্ন জাগছে, কেন হঠাৎ করে এই ইস্যু ফের আলোচনার কেন্দ্রে? এর পেছনে প্রথম কারণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি। মণিপুর সহ কয়েকটি রাজ্যে জাতিগত সংঘাত, সহিংসতা ও অস্থিরতা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্থিরতার প্রভাব শুধু অভ্যন্তরীণ নয়, সীমান্ত নিরাপত্তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওপরও তা চাপ তৈরি করেছে। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক বাস্তবতা। চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত ঘেরা এই অঞ্চল এখন বড় শক্তিগুলোর কৌশলগত হিসাবের অংশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় উত্তর পূর্ব ভারতের সামরিক ও অবকাঠামোগত গুরুত্ব আগের চেয়েও বেড়েছে। আর তৃতীয় কারণ হলো অর্থনৈতিক সংযোগ। অ্যাক্ট ইস্ট নীতির আওতায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে স্থলপথে বাণিজ্য বাড়াতে সেভেন সিস্টার্সকে হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। এই সকল প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে সেভেন সিস্টার্স প্রসঙ্গ। গত 15 ডিসেম্বর বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে এক সভায় কড়া ভাষায় মন্তব্য করে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে। তার এই হুঙ্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। এরপরই বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা জবাবে জানিয়ে দেয়, সেভেন সিস্টার্স ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই নিয়ে কোনো ধরনের মন্তব্য বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।